ছবিটি। এই তুই কি বললি? দাপাই আর বলি যে এই তুই কি বললি? এই কুত্তার বাচ্চা তুই কি বললি? আমার বোনকে, ও আমার মন্দির, ও আমার মসজিদ, ও আমার গির্জা। ও তো আমার বোন না। ও আমার বোন না। এই তুই কোথায় হাত দিলি? আমি তো ফাইট জানি না। স্লো মোশনে দৌড়ায় গিয়ে আব্বা লাথি দিয়ে দিবা। আমি স্লো মোশনে দৌড়াচ্ছি। আই ওয়াজ নট প্রিপেয়ার্ড এট অল। আমার কোনো প্রিপারেশন ছিল না। যত দামি হোক ছবি, এখন আমি ছবি বানাইলাম 1 কোটি টাকা দিয়ে, শাকিব খান বানাইলো 10 কোটি টাকা দিয়ে, ওটাও 70 টাকা, আমারটাও 70 টাকা। শেষ দিন একটা অনুরোধ করব আব্বা, রাখবে আব্বা? একটা অনুরোধ। যে সমস্ত মানুষের বাবা মা জীবিত আছেন, অ্যাটলিস্ট তাদেরকে আপনি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে না পারলেও ফোন করে বলবেন যে বাবা তোমাকে অনেক ভালোবাসি, বা মা তোমাকে অনেক ভালোবাসি। আমি জীবন্ত একটা লাশ। ইতিহাস থেকে জাতীয় পুরস্কারের ঘোষণা আসলো মারুফের প্রথম ছবিতে, অনুভূতিটা কি? মারাত্মক অনুভূতি। এই জন্যে একবার এসেছিল, তারপর আবার ক্যান্সেল হয়ে গিয়েছিল। আজকের ইতিহাস কে লিখবে? আপনারা যারা দর্শক ছিলেন সে সময়, তারা তাদের ভালোবাসাটা দেখিয়েছেন আমার জন্য। 3, 2, 1, let's go. Friday night with Zayed Khan, New York ঠিকানা। ডিগবাজি দিয়া হিট সবাই দিওয়ানা। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান। Friday night with Zayed Khan, New York আসসালামু আলাইকুম সবাইকে, আমি জায়েদ খান। নিউ ইয়র্কের ঠিকানার ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান থেকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ, সম্ভাষণ। Friday night with Zayed Khan, New York ঠিকানা। রেডি আছি আমরা সবাই, দেখো না। নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে হবে আজকের ফ্রাইডে নাইট জায়েদ খানের অতিথি। আমার ভীষণ প্রিয় আজকের যিনি অতিথি, তিনি আমার ভীষণ প্রিয়। প্রথমে আসলেন, ইতিহাস গড়লেন এবং জয় করে নিলেন চলচ্চিত্র জগৎ এবং সমস্ত সবাইকে। ইতিহাস দিয়ে গড়লেন জাতীয় পুরস্কার, এরপর তিনি প্রবেশ করলেন অন্ধকার জগতে। আসলে আমি যার কথা বলছি তিনি আমাদের সবার প্রিয়, আমাদের ইন্ডাস্ট্রির মানুষ এবং অসম্ভব জনপ্রিয়, এবং তিনি অভিনয়ে নিজস্বতা তৈরি করেছিলেন। আমার প্রিয় এবং আপনাদের সবার প্রিয় কাজী মারুফ আসছেন। কাজী মারুফ, স্বাগতম ঠিকানা তারার মেলায়। Friday night with Zayed Khan, New York কেমন আছেন ভাইয়া? ঠিকানা। প্লিজ বসুন। রেডি আছি আমরা সবাই, দেখো না। মারুফ ভাই, জি ভাই। আমি খুব লাকি নিউ ইয়র্কে এসে আপনার সাথে আমি হোস্ট করতে পারছি। এটা অনেক বড়। আপনি আমার পছন্দের একজন মানুষ, পছন্দের হিরো, এবং আমি আমার জীবনের প্রথম হোস্টিং। আমি খুব নার্ভাস থাকি, আর আপনাকে দেখে আরও বেশি নার্ভাস। আমার সিনেমার লাইনের যখন কাউকে দেখি তখন আমি খুব নার্ভাস হয়ে যাই। তো মারুফ ভাই, আমি আপনার কেমন লাগছে আগে আমি আমার অনুভূতি জানতে চাই যে আপনি আপনার জুনিয়র, কলিগ, ছোট ভাই সবই বলেন, আজকে আমার এই অনুষ্ঠানে আপনি আসছেন, আপনার কেমন লাগছে? প্রথমে একটা কথা বলি, আমি 2015-তে এসেছি আমেরিকায়, নিউ ইয়র্কে। তখন আসা যাওয়া করতাম। 19 সাল থেকে গ্রিন কার্ড নিয়ে বসবাস করছি। সো একটা কথা না বললেই না, 15 সালে এসে একটা ইন্টারভিউ দিয়েছিলাম কোনো একটা টিভি চ্যানেলে। মনে হয়েছিল বাংলাদেশ থেকে এসে আমেরিকায় টিভি চ্যানেল, স্টুডিও সেরকম হবে, রাইট? যখন দিতে গেলাম, আমি কাউকে ছোট করছি না, তারপরও দিতে গেলাম, তখন আমার কাছে মনে হলো এত গরিব, এত দৈন্যতা। হ্যাঁ, স্টুডিও সব কিছু মিলিয়ে। তো আজকে আমার ধারণাটা, আমি ঠিকানায় আসিনি এর আগে, আমার ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে। ইয়োর সেট, ইয়োর স্টুডিও, এভরিথিং লুকস সো গুড। আর ধন্যবাদ ঠিকানার পেছনে যারা মালিক পক্ষ, তাদেরকে ধন্যবাদ যে মিডিয়াতে এত টাকা স্পেন্ড করা, এত বড় অফিস, এত বড় ফ্লোর আমি দেখিনি, অ্যাটলিস্ট নট ইন নিউ ইয়র্ক অ্যান্ড নট ইন জ্যাকসন হাইটস। ইটস এ ভেরি এক্সপেন্সিভ এরিয়া, রাইট? এখানে এত বড় অফিস নেওয়া, এত কিছু, ইটস বিগ থিং।
Thank খুবই you. ভালো লাগছে জায়েদ। ভাই আমি লাকি ভাই, বিশেষ করে ঠিকানার সাথে কাজ করতে পারছি এবং ঠিকানার যে পিছনে কিছু মানুষ আছে যে ধর বিশেষ করে রহিন ভাইয়ের ওয়াইফ অনুভা ভাবি এবং চেয়ারম্যান অবশ্যই শাহিন আঙ্কেল, এদের সবাই মিলেই আসলে ঠিকানাকে এত সুন্দর করেছে এবং আমি ব্লেসড যে আমি এখানে কাজ করতে পারছি। এবং আপনি একটা কথা সবসময় বলেন যে আমরা সিনেমার মানুষ এসে সিনেমার কাজটাই এখানে করতেছি। আমার আল্লাহর কাছে শুকরিয়া, আমার অন্য কিছু করতে হয়নি আর কি। রাইট, এটা আসলে অনেক বেশি ইউ আর কষ্টের। ভেরি লাকি এবং আমি এটা যারাই সিনেমা বা মিডিয়া থেকে বাংলাদেশে মিডিয়া করতো, শিল্পী ছিল বা কলাকুশলী ছিল, যে কোনোভাবেই মিডিয়ার সাথে সংশ্লিষ্ট, তারা আমেরিকায় এসেছে, তাদেরকে বলতাম যে এখানে মিডিয়াতেই ট্রাই করো ফার্স্ট। বুঝতাম যে এটা ট্রাই করাটা সময় ক্ষেপণ, এখানে বাসা ভাড়া, স্ট্রাগল, তারপরও বলতাম যে এটা ট্রাই করো। মা ও সন্তানের এই ভালোবাসা অমূল্য। সন্তান যখন অটিজম আক্রান্ত, প্রয়োজন সঠিক নির্দেশনা। অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, সহমর্মিতা নিয়ে আমরা আছি আপনার সন্তানের পাশে। ওপিডব্লিউডিটি সার্ভিসের পাশাপাশি এবিএ, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল প্রোগ্রাম সব পাচ্ছেন একটি মাত্র কলে। হ্যালো ডিএইচকে। হটলাইন নম্বর 7184130179। আমি চাই না যে আমার কলিগ একসময় বাংলাদেশে ডাইরেক্টর ছিল অথবা শিল্পী ছিল, নায়ক ছিল, হিরোইন ছিল, সে এখানে এসে প্রফেশন চেঞ্জ করে ফেলবে, এটা আমার ভালো লাগে না। হয়তো সবাই চেষ্টা করে, পারে না। আর এখানকার লাইফ তো অনেক সীমাবদ্ধ, আপনি বুঝবেন, সবকিছু পারে না। এখানে ধরেন এটা একটা ব্যাপার থাকে। ধরো আমি তো এখানে এসে জোর করে পরে সিনেমা শ্যুট করলাম, মানে সিনেমা শুরু করলাম জোর করে পরে 2020-এর দিকে, 4 বছর 5 বছর পরে, 4 বছর 5 বছর পরে। তাও আমরা লাকি, আমরা এখান থেকে একটি ছবি আমরা বাংলাদেশে দেখতে পেরেছি ঈদে, গ্রিন কার্ড, এবং আপনার ছবি আর আমার ছবি একসঙ্গে রিলিজ হয়েছিল। হ্যাঁ মারুফ ভাই, কাজী মারুফ মানে কাজী হায়াত, আর কাজী হায়াত মানে হচ্ছে বাংলাদেশের একটা পিলার। চলচ্চিত্রে কাজী হায়াত, আমার জীবনে একটা আক্ষেপ যে কাজী হায়াতের ছবিতে অভিনয় করতে পারিনি, সেটা আমার জীবনে আক্ষেপ, হয়তো আল্লাহ লেখেনি। কিন্তু কাজী হায়াতের নামটা কাজী মারুফ অঙ্গ জড়িত, স্বাভাবিক, তার সন্তান আপনি, এবং সিনেমা যতদিন বেঁচে থাকবে কাজী হায়াতের সাথে অনেক নামই জড়িত। মান্না হয়ে একটা কাজী হায়াত, আজকে অনেক কিছুর পিছনে আপনার সিনেমা আসাটা, বা আপনার কি ছোটোবেলা থেকে আগ্রহী সিনেমা? যেমন আমার, যেমন ছোটোবেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমার মন সিনেমার দিকে। আপনার কি বাবার ভালোবাসা আসা, না আপনি আসতে চাননি, বা সিনেমার প্রতি কি আপনার ঝোঁক ছিল কিনা? সিনেমাটা কি আপনি নিজের থেকে আসা কিনা, না বাবার জন্য আসা, কোনটা? আচ্ছা, তোমার প্রশ্নটা খুব সুন্দর হয়েছে। সবাই জিজ্ঞেস করে এই প্রশ্নটাই, অন্যভাবে জিজ্ঞেস করে, ভাই আপনার প্রথম আশা কি নিয়ে, বাট তোমার বলাটা অনেক সুন্দর, কারণ হচ্ছে আমি তো ফিল্মের মানুষ, তো আপনার ভালো লেগেছে বলাটা। হ্যাঁ, প্রথমে আমার বাবার কারণেই আসা, কারণ আমি হিরো, নায়ক। এখনকার সিনেমা আর তখনকার সিনেমা কিন্তু ভিন্ন অনেক। এখন ক্যারেক্টার আর্টিস্টরাও নায়ক হয়, বা ওভাবেই চলচ্চিত্র নির্মাণ হয়, কিন্তু তখন চলচ্চিত্র যেটা ছিল, বাংলা চলচ্চিত্র, কমার্শিয়াল ফিল্ম, সেটা একমাত্র, মানে সেটা পুরোপুরি নায়ক, মানে ওই যে নায়কোচিত হতে হবে, ওই বিষয়গুলো আগে দর্শনদারি, তারপরে হ্যাঁ। সো আমাকে কখনো নায়ক আমি এটা ভাবিনি। সো আমার কোনো পরিকল্পনা ছিল না। আমার আব্বাই হঠাৎ করে একটা ঘটনার পরে, ঘটনাটা না বলি, তোমরা সবাই জানো, অনেক আগে বলেছি, বারবারই বলেছি, মান্না আঙ্কেলের কারণে আমার সিনেমায় আসা। ওইভাবে একদিন হঠাৎ করে রাত্রেবেলা আমাকে বললো, আমার আব্বা ইতিহাসের গল্পটা অল্প একটু শুরু করে বললো যে এই গল্পটা করলে কেমন হয়। তখন আমি বললাম যে এইটা অমুককে দিয়েই করো। বললো আমি তো তোমাকে দিয়ে করবো। আমি এই যে এখন ঢোক গিললাম না, এটা অটো, সেই সময়ে ওইখানকার স্মৃতি এখন মনে হইল। তো এরকম কি বললো, মানে হোয়াট ইজ ইট, আমি হিরো, ঠিক আছে আব্বা ঠিক বলতেছে, আচ্ছা সকালবেলা চেঞ্জ হয়ে যাবে হয়তো। তখনও আমি সিরিয়াসলি
নেই 10 দিন পরে যখন ম্যানেজারকে ফোন দিয়ে বলতেছে যে তখন তো নেগেটিভে শুটিং হইতো, এফডিসি থেকে নেগেটিভ উঠানো লাগতো, বলতে 10,000 ফিট নেগেটিভ উঠাইছিস, ছবির নাম বললো ইতিহাস। তখন আমি মানে শুনে ফেলছি কথাটা, আমি আসলে শুটিং হচ্ছে, তুমি কি সিরিয়াস না? বললাম না 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 না, আমি জাস্ট জানলাম আর কি। তখন আমি বুঝলাম যে সিনেমাটা হচ্ছে এবং সেইভাবে আমি হিরো। এবং মজার একটা কথা বলি, তোমার সাথে ইন্টারভিউ ফার্স্ট টাইম, তোমার সাথে ইনফ্যাক্ট এত কথাই ফার্স্ট টাইম, ভালো লাগছে, এই জন্য আমি এরকম করে ইন্টারভিউ দেই না। হ্যাঁ রাইট, একসঙ্গে ফ্যামিলিয়ান হলে একটা ইমোশনাল হয়ে যায় মানুষ। আরমান আঙ্কেল ফাইট ডিরেক্টর আমাদের সবাই ছিল, আমারে বলতেছে শাহি ছিল না ফাইটার, তো জেলের ভিতরে ফাইট, আমি তো ফাইট জানি না, স্লো মোশনে দৌড়ায় গিয়ে আব্বা লাথি দিয়ে দিবা। আমি স্লো মোশনে দৌড়াচ্ছি, যখন অ্যাকশন বলছে তখন, কারণ আপনি তো স্লো মোশন বলছেন। স্লো মোশন বলছে, এখন বুঝতে পারতেছো আমার হ্যাঁ বুঝতে অবস্থাটা? পারছি না। হ্যাঁ, সো এরপরে বললো আরে হাসে দিছে, আরে স্লো মোশন না, তুমি নর্মালে গিয়ে মানে তুমি দৌড়ায় গিয়ে ঢাস করে লাথি দিয়ে দেবা, এরকম করে কিন্তু বলে ঢাস করে। হ্যাঁ, তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি অরিজিনালি দিয়ে দিচ্ছি, একদম অরিজিনাল শাইকে। তো অবস্থা খারাপ লেগে গেছে। সো দিস ইজ মাই ব্যাকগ্রাউন্ড এই জন্য আই ওয়াজ নট প্রিপেয়ার্ড এট অল। আমার কোনো প্রিপারেশন ছিল না, যে স্কুলিং যে থাকে না একটা, যে অনেকদিন থেকে অভিনয় না, মানে আমার সুপ্ত বাসন, আমি যাবো আয়নার সামনে কিভাবে কিচ্ছু ছিল না আমার। আই ওয়াজ মানে ভেরি মাচ র। তোমরা যেরকম আমি বলি সবসময় বলি, আমি তো আমাকেও বলে, দর্শকরাও বলে যে বাবার জন্য হয়েছে। হ্যাঁ বাবার জন্য হয়েছে, সত্যি বাবার জন্য হয়েছে, কিন্তু আপনারা যারা দর্শক ছিলেন সে সময়, তারা তাদের ভালোবাসাটা দেখিয়েছেন আমার জন্য, তা না হলে আমি এই জায়গায় আজকে মারুফ হয়ে জায়গাটা কঠিন ছিল। হয়তো তুমি আমাকে চিনতে কাজী হায়াতের ছেলে হিসেবে, হ্যাঁ রাইট, তবে আমার যে ওই যে কাজী হায়াতের ছেলের পাশে একটা নাম আছে কাজী মারুফ। না আপনাকে কিন্তু কাজী হায়াতের ছেলে পরে, আপনি কিন্তু কাজী মারুফ তৈরি করে ফেলছেন, এটা ট্রু, কিন্তু আমি কাজী মারুফ অলরেডি এস্টাবলিশড। তো ওই জিনিসটা হতো না হয়তো। সো তোমরা যেটা কষ্ট করে রপ্ত করেছো, আমার কষ্ট করা লাগে নাই, এইটুকুই আমার সৌভাগ্য। কিন্তু আল্লাহ তাআলা তো সবাইকে একজন একটা এভাবে, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, বিকজ আল্লাহ তো বলেছে, আল্লাহ তো কতজন নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলেছেন। তো এরকম আপনাকে আল্লাহ একভাবে উঠাইছে, আমরা স্ট্রাগলিং করেছি, বাট এই আমেরিকাতে এত বছর পরে এসে একই চেয়ারে দুই ভাই বসে আজকে সিনেমার শেয়ার করছি। আপনি দুইজন মানুষের সাথে আমি খুব অন্যরকম ছিলাম, বিশেষ করে আহমেদ শরীফের সাথে এই চেয়ারে বসছিলাম, আর আপনি মানে এই মানুষগুলো তো একদম প্রপার ফিল্ম টোটালি, মানে আমরা তো একটা ফিল্ম, একদম ফিল্মের মানুষগুলো যতই বলুক ভাই ফিল্মের মানুষের মধ্যে বন্ধুত্ব হয় না, মান্না ভাই বলে গেছে মধ্যে আপনি, কিন্তু আবার দেখলে এদের মতো আপন কাউকে মনে হয় না। ট্রু, সত্যি বলেন ভাইয়া, মান্না আঙ্কেল বলে গেছে, এটা ওনার সেই সময় আমি দেখি, বারবার দেখি, ওই ক্লিপিংটা আসলে আমি একবার না ওই ক্লিপিংটা আবার রিপিট করি, আমি ওনার চোখগুলা বুঝতে চাই। ওনাকে তো সেই ছোটবেলার থেকে দেখেছি, হ্যাঁ বাসায় আসতো প্রতিদিন রাত্রে আব্বার সাথে ফোনে 1 থেকে 1.5 ঘন্টা কথা বলতো, দেখা করে যেত, আবার গিয়ে ফোনে কথা, হ্যাঁ ফোনে কথা। তো চিনি তো, কিছুটা হইলেও চিনি, বুঝি। তো আমি কোন অবস্থান থেকে সে এই কথাগুলো সেদিন বলেছে, আই হ্যাভ নো আইডিয়া। বাট হয়তো ফিল্মে বন্ধু হয় না, বাট হয় না বললেও ভুল হয় ভাই, আমি কিন্তু আমারও ভুল, 100% ভুল। আমি মানুষ কিছু পেয়েছি। ওনার বন্ধু ছিল মাসুম বাবুল ছিল, ওনার মুসলিম ভাই, মুসলিম আঙ্কেল ছিল ওনার বন্ধু, সবই বন্ধু হয় না তা কিন্তু না। উনি কোন অর্থে সেদিন বলেছে আই হ্যাভ নো আইডিয়া। বন্ধুরা ওনার জন্য অনেক কিছু করেছে। হ্যাঁ অবশ্যই করেছেন। আমার বাবার সাথে সম্পর্ক ছিল, বাবা ছেলে ছিল, কিন্তু তার মধ্যেও একদিন আমাকে একটা কথা বলছিল আব্বা, যে মারুফ আমার তো কথা বলার মানুষই নেই এখন, আমি কার সাথে কথা বলবো? তো আমি বলছিলাম মানে কথা বলার মানুষ নেই মানে?
আমি গাড়ি চালাচ্ছিলাম, সে পাশে বসা ছিল। তো বলতেছে যে দেখো মান্না নেই, মান্নার সাথে যে সমস্ত কথা বলতাম ওই বলার মানুষটাই নেই। এই সমস্ত কথা তো আমার স্টপ হয়ে গেছে। রাজীব নেই, মেজু নেই, নেই, মানে তার কাবিলা নেই, কথা বলতে পারে না, হ্যাঁ তার এটাই তো তার একটা সারাউন্ডিং শাশি আঙ্কেল নেই। নেই। মানে তাদের তো একটা Circle. সমসাময়িক সার্কেল ছিল, Right. সেই সার্কেলের মানুষজন যখন না থাকবে কি কথা বলবে? কি কথা কার সাথে? আমার সাথে কি কথা বলবে? না, হয় না। তোমার সাথে কি কথা বলবে? আমরা তো জুনিয়র। কেমন আছেন স্যার, আমরা তো ভাই সালাম দিয়ে 200 হ্যাঁ, দূরে থাকি। তো তাদেরও তো মন বলে, তাদেরও তো মনের ইচ্ছে Express হয়, করতে হয়। এক্সপ্রেস করতে হয়, তাদের সেটা তো নেই। মারুফ ভাই, ইতিহাস থেকে জাতীয় পুরস্কার, যখন জাতীয় পুরস্কারের ঘোষণা আসলো, আর তখন তো মানে আমরা আসিনি এই ফিল্মে, বাট আমরা শুনেছি পেপার পত্রিকায়। তো যখন আপনাকে অভিনয় করায় নিল বাবা, আপনি করলেন, জাতীয় পুরস্কারের ঘোষণা আসলো মারুফের প্রথম ছবিতেই, অনুভূতিটা কি? অনুভূতিটা তো মানে মারাত্মক অনুভূতি। এই জন্যে এটা আজকে বলি, আমারটা কিন্তু একবার এসছিল, তারপর আবার ক্যান্সেল হয়ে গিয়েছিল, বাতিল হয়ে গিয়েছিল। আচ্ছা। এটা দিয়েছিল বিএনপি সরকার যখন ছিল, তখন বিএনপি সরকার দেওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার এসে সব বাতিল করে দিল। এটা কিন্তু জানতাম না। এটা জানো না? না। আচ্ছা, সব বাতিল করে দিল, সব তত্ত্বাবধায়ক সরকার এসে। তত্ত্বাবধায়ক সরকার আবার 111-এর সরকার আবার রিভাইজ করলো, রিভাইজ করে আমারটা ফেলতে পারেনি। ওই ইয়ারে কোনো নায়িকা পুরস্কার পায়নি, শুধু আপনি। মানে রিয়েল অ্যাক্টিং করে, রিয়েল মানে একদম রিভিউ করে একদম জেনুইন দিতে। হ্যাঁ জেনুইন। তো আমার মনে হয় আমি তৎকালীন যারা জুরি বোর্ডের মেম্বার ছিলেন, দুই পক্ষেই, প্রথম পক্ষেও এবং দ্বিতীয় পক্ষেও, যারা প্রথমবার দেখেছেন তাদেরকেও ধন্যবাদ, এবং যারা দ্বিতীয়বার দেখেছেন তাদেরকেও ধন্যবাদ। ওইটাই আমার একটা অর্জন ছিল প্রথম ছবিতে। আমরা গর্বিত, আমরা অহংকার বোধ করছি আমাদের একজন কাজী মারুফ প্রথম ছবিতে। এটা জানতাম না ইতিহাস এত কিছু করে। আসলে আমি বললাম না, আমি আপনার ওই ছবিটা কতবার যে দেখেছি, কত ফ্যান, এবং ইনফ্যাক্ট ওই যে বললাম না, রিভিউ করে আপনাকে সরাতে পারেনি, বিকজ অ্যাক্টিংয়ের জায়গাটা ফেলবে কোথায়? ও দেখলে যে কোনো লোকের মানে হায়াত অ্যাঙ্গেল সর্বোচ্চ পর্যায়ে দিয়ে তার ছেলের জন্য চেষ্টা করে গেছে, এবং আপনি উত্তরে গেছেন। হয় কিছু ভিতরে কিছু না থাকলে সারাদিন চেষ্টা করে লাভ নেই। আরেকটা জিনিস বলেছিল, এই যে তুমি এই কথাটা বললা না, এই কথাটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি। আজকে ইনসাইডার কথা বলছি, অনেক যেটা কেউ জানে না। একদিন একটি ওই আমার বাবাও তো তখন স্টার, রাইট? হ্যাঁ, তার বাবা স্টারটা এখনো স্টার। হ্যাঁ, তো তখন তো আরো বেশি স্টার, হ্যাঁ। তখন ছবি কাজ করছে একের পর এক, তখন সিনেমার একটা মানে কাজী হায়াত নামেই হিট, কে হিরো কে হিরোইন এটা দেখা না। তো আব্বার নিউজ পেপারে জন্য ইন্টারভিউ আসছে, মানে সাংবাদিক এসছে নিউজ পেপারে ইন্টারভিউ নেওয়ার জন্যে। তো কে এসছিল ঠিক মনে পড়ছে না, এসছিল, দেখছি আমি বসা ছিলাম। তো শেষ পর্যন্ত একটা কথা বলেছিল আব্বা, এ ছবির পর মারুফের কি হবে সেটা আমি জানি না, এ ছবি প্রুভ করতে চাই আমি কাজী হায়াত যে কেউ কে হিরো বানাইতে পারি, এটা তার মধ্যে, এবং সে সেটা সক্ষম হয়েছে, প্রুভ করেছে। রাইট। এই তুমি যে বললে এই কথাটা, এজন্য আমি বললাম সে তাকে প্রুভ করে। হ্যাঁ, তাই তো বললাম। আমি এই কথাগুলো বলতে পারছি মারুফ, এগুলো আপনি নর্মাল কোনো অর্ডিনারি উপস্থাপকের সাথে এগুলো বের হতে, এটা এগুলি বের হবে না, করতেই তো পারতো না। হ্যাঁ। তো আমি জানি এটা কি হয়, একটা 20 বছরের ফিল্মটার সাথে আমি জড়িত, 35 ওই আমলের মানুষ আমি। তো আমি জানি এটা কাজী হায়াত দেখেই সম্ভব হয়েছে, এবং সে উত্তরে নিয়ে গেছে যে দেখো মেকারই সব, মেকার পারে, মেকার পারে। এবং এই মেকার যতদিন পর্যন্ত বাংলাদেশে না আসবে এখন, ততদিন বাংলাদেশে না ভাই, এই মেকার আর আসবে না বাংলাদেশ, এরকম হবে না, আসা উচিত না। কোত্থেকে আসবে? এখন কারোর মধ্যে সেই প্র্যাকটিস নেই। আপনি কাজী হায়াতের যদি জানি না, আপনি বলতে পারেন আঙ্কেলদের যদি ইতিহাস ঘাটতে যান, তারা কত কিছু এর পিছনে ঘাটছে, কত মানুষের সাথে কাজ করছে, অ্যাসিস্ট্যান্ট করছে, দেখছে, শিখছে। তারা সারাদিন ফিল্মই ছিল তাদের ধ্যান ধারণা। তাদের এখনকার মানুষের মধ্যে ফিল্মের ধ্যান ধারণা নাই তো, তাদের সেলফ কনফিডেন্সটা ছিল যে ইয়েস আই ক্যান ডু ইট। এখন ডিরেক্টর মধ্যে এগুলো নাই। এই ডিরেক্টর আপনি কই পাবেন? পড়ালেখা কইরা ওই বাংলা সিনেমার সেই, আর আপনি সেই 35 কই? এখন এই যে আওয়াজ 35-এর,
যে মজাটা। সবচেয়ে বড় কথা কি জানো, আমার খারাপ লাগে বাংলাদেশের অডিয়েন্সকে খারাপ লাগে এটা বলছি না, অডিয়েন্সের মন মানসিকতা যেন কেমন হয়ে গেছে, ভাই মোবাইল সব আর কিচ্ছু না, অস্থির হয়ে গেছে এবং বেশি পরিমাণে তারা গণতন্ত্রের যেটাকে বলে অপব্যবহার সেটা বেশি বেশি যা খুশি তাই বোদ্ধা বলতে পারেন, মানে ও সিনেমার সম্পর্কে ধারণাই নাই, ও সিনেমার জ্ঞান দিয়ে যাচ্ছে, কথা বলে যাচ্ছে যা খুশি তাই। আমার এখন একটা এই যে বসে আছে, জায়েদ কেন ব্লু পরেছে, ব্লু পরেছে, মারুফ কেন কালো পরেছে, এটা নিয়ে একটা গবেষণা, ওর পা কেন উঠায় রাখছে, হ্যাঁ এই গবেষণা কেন, কি বলছি সেটা দেখো। না দেখবে না, আপনি একটা ভালো কথা বলছেন, এই দর্শক এগুলো এরকম। আচ্ছা, দর্শকের কথাই যখন আসছে মারুফ ভাই, আমার দুইটা ভীষণ জায়গা আছে প্রিয়, মানে আমার বিশেষ করে আমি একদম অভিনেতা হিসাবে, একজন দর্শক হিসাবে দুইটা ভীষণ জায়গা আমি আপনার। একটা হচ্ছে মৌসুমী ভাষাতে একটা ডায়লগ, আপনি তার বোন থাকেন ডায়লগ, আর একটা হচ্ছে হায়াত আঙ্কেলের সাথে আপনার, এটা কি অন্ধকার না বোধহয় ইতিহাস। আমি প্রথম ডায়লগটা শুনতে চাই আপনার মৌসুমী বাবার সাথে ডায়লগটা, যেহেতু আপনার বাবার সাথে এটা খুব টাচি। আমার বাবা নেই, মা নেই, আমি এতিম, আপনার বাবা আমার আল্লাহ ব্লেসড, আপনি এইভাবে প্যারেন্টস, এটা অন্য জায়গায়। এই দুইটা জায়গা ভীষণভাবে আমাকে নাড়া দেয় দর্শকদের কম। আমাকে যখন আপনার সিনেমার দেখতে বসি বা এখনও যখন ক্লিপ দেখি, দুইটা যখন দেখি বারবার টেনে টেনে দেখি। এটা একটা শিল্পী বা একজন দর্শক হিসাবে আমার ভালো লাগার জায়গা। আপনি এত ন্যাচারাল অ্যাক্টিং করছেন, আপনাকে মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে যে আপনি অ্যাক্টিং করতেছেন, একদম বাসায় কথা বলতেছেন, দীপজল ভাই মৌসুমী আবার পিছনে দাঁড়ানো, পাশে মিজু ভাই দাঁড়ানো, আপনি মৌসুমী আপাকে স্পর্শ করলো ডিপজল ভাই, এর মধ্যে আপনি ইন করলেন। গল্পটাই তো বোন আর ভাইয়ের উপরে গল্প, তো সেই সময় যে ডায়লগটা আপনি শুনতে চাই আজকে আমার। এর আগে আমি কিছু কথা বলবো প্লিজ। এই যে তুমি এতগুলো বিশেষণ দিলে ছবিটার ব্যাপারে, তৎকালীন যে সময় ছবিটা রিলিজ হয়েছে সেই সময় কিন্তু কেউ কখনো এটা মাথায় আসে নাই যে এই ছবিতে গালি দেওয়া হয়েছে। কারণ ছবির দেখেছে যারা, পুরো ছবিটা যারা দেখেছে, তাদের কখনো ফিল হয়নি যে এই ছবিতে গালি ইউজ হয়েছে। কেন? তারা এতভাবে হিপনোটাইজ হয়ে গিয়েছিল বা ইনভলভড হয়ে গিয়েছিল গল্পে, দেখতে দেখতে, যে এই গল্পে হচ্ছে গিয়ে মেয়েটা, মৌসুমীর ক্যারেক্টারটা ছিল মারুফের মায়ের মতো বড় বোন থাকে না, যে তার জীবনটাই দিয়ে দিয়েছে ভাইটাকে বড় করতে। বাবাটা সৎ, সাংবাদিক, সমাজের বিবেক, তাকে, সেই বোনকে যদি কেউ তার ভাইয়ের সামনে খারাপ কথা বলে, সেই ভাই কোমরে পিস্তল আছে অবৈধ, কি বলতে পারে? গালি দিতে পারে, কুত্তার বাচ্চা বলতে পারে। সেই কুত্তার বাচ্চাই বলেছিলাম, আজকের জেনারেশন ওটাকে নিয়ে ট্রল করে। I don't have any problem. বাট এই যে সিনটার কথা বললা, এটা শুরু কিন্তু এটাই, এই তুই কি বললি বলা হয়েছিল সিনটাতে। মিজু আঙ্কেল বলেছিল প্রথমে, আমার বোনের কথা বলেছিল, প্রথমে ওকে ধর্ষণ করবে, তারপর মেরে ফেলবে। তো আমি বলি, এ মেয়েকে আপনি জানেন? বলে না। তখন বলি আমি যে ও আমার বোন হয়। তখন মিজু আঙ্কেল বলে, আচ্ছা ধর্ষণটা বাদ দিলাম, ওকে মেরে ফেলো। তখন আমি মাটিতে দাপাই আর বলি যে এই তুই কি বললি, এই কুত্তার বাচ্চা তুই কি বললি আমার বোনকে? ও আমার মন্দির, ও আমার মসজিদ, ও আমার গির্জা, তো আমার বোন না, ও আমার বোন না। এবং পরবর্তীতেও আরেকটা জায়গায় বলি, সেটা যখন দীপজল আঙ্কেল খারাপভাবে স্পর্শ করে, তখন বলি, এই তুই কোথায় হাত দিলি, তুই আমার মন্দির, মসজিদ, গির্জায় হাত দিলি, এটা বলেছিলাম।
মানে 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 আর তুমি, সরি কাট অফ করার জন্য, তুমি কতটা ভালোবাসো তোমার বাবা মাকে সেটা আমি জানি। আজকেও মনে পড়ে 2021 জি জানুয়ারি, রাইট। বরফ পড়ছিল নিউ ইয়র্কে, আমি বাফেলোতে ছিলাম সেই সময়টায়। না, বাবা মারা যাওয়ার কথা বলছেন আমার? মা মা, হ্যাঁ, মা 21-এ, হ্যাঁ 21, যা ডিসেম্বরের শেষে, ডিসেম্বরের শেষে, হ্যাঁ জানুয়ারি ডিসেম্বরে এরকমই, কারণ বরফ পড়ছিল। আমি ফোন দিয়েছিলাম যে একটা ইনজেকশন পাওয়া যায়, হ্যাঁ এই ইনজেকশনটা দেওয়া, ওইটাই কথা আসতেছিলাম। হ্যাঁ, সেই ইনজেকশন আমি ম্যানেজ করছিলাম। হ্যাঁ, এটা পাওয়া যাচ্ছিল না বাংলাদেশে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে 4.5 লাখ টাকা দিয়ে আমি রাতের মধ্যে ম্যানেজ করছি। আমি জানি। তো পরবর্তীতে সকালবেলা তুমি আমার ফোন দিছিলা, মারুফ ভাই রাখতে পারলাম না, চেষ্টা করছিলাম। আপনি বলার পরে সেটা আমি কত কষ্ট করে, ওটা তখন ব্ল্যাকে বের পাওয়া যায়, সেটা আমি একটা ফ্রিজের মধ্যে করে নিতে, ইসের মধ্যে রাখে, বরফের মধ্যে। এখন চেষ্টা বলছি, করছি আমার বাবা বাংলাদেশে একটু আগে দেখলে ফোন, আপনার সাথে কথা বললাম, হ্যাঁ। কষ্ট হয়, দূরে থাকলে কষ্ট হয়। আপনার কষ্ট হয় আমার ভাই, আর আমি ধরেন আপনি বড় সন্তান, আপনার এরপরে আপনার এখন বুঝাতে পারি না, আপনার এখন বাচ্চা আছে, আপনার ওয়াইফ আছে, একটা লাইফ এখন। আর আমি একদম সিঙ্গেল, আমি সবার ছোট। আমার যখন বাবা 20 সালে আমার হাতের উপরে, মানে আমি হাত ধরে, আমি সারা হাত ধরে আছি, বাবার চোখের পানিটা আমার হাতের উপরে, আমার হাতে, মানে আমার চোখের পানিটা বাবার হাতে পড়ছে। আব্বার ঘুমটা ভেঙে গেছে, ঘুম দিয়ে বললো যে, আমার তাকায় আছে আমার দিকে, বললো যে বাবা কাইদো না। সকালে চলে গেল। 1 বছর পরে মা সুস্থ, 1 বছর পরে মা। মানে আপনার তো ধরেন তাও একটা ছায়া আছে যে না, বাবা মা আছে, এই চাইলে কথা বলতে পারেন। আমার এই বাবা আর মা সেভ করা এখনো, কবরটাকে সাজিয়েছি, এই দূরে আছি তো দেখি, 1 দিন পর পর, 2 দিন পর পর, সর্বোচ্চ চেষ্টা করছি। হায়াত মতো থাকে না লাইফ ভাই, ধরেন সবাই চলে যেতে হয় বা সবাই যায়, বাবা মা চলেও যায়, এটা আসলে অন্য অনেক বিষয় থাকে। কিন্তু এই যে বললাম না যে বাবা মার সাথে আপনার বাবার সাথে, যে আপনার বাবা তো আপনার বাবা না, আপনার বন্ধু। আমি জানি আপনার বাবা আপনার কখনো মারুফ বলে আমি কম শুনছি, বাবা ছাড়া আব্বা ছাড়া কথা ডাকে না। তো সেই জিনিসগুলো আসলে বাবা মার জায়গাটা চলে যায় যে এখানে ওই জায়গাটা পূরণ হয় না ভাই। এবং আপনার কাছে আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে থ্যাঙ্কস জানাতে চাই, আপনি আমাকে নিজে ফোন করছিলেন, জায়েদ তুমি এইখানে গেলে ওষুধগুলো দেখো ম্যানেজ করতে পারো কি না। আমি সেই সারা রাত ঘুরে ঘুরে বাবার ফিলিংস, আমি সেই ওষুধ ম্যানেজ করে ফেলছিলাম। বললো 4.5 লাখ টাকা দিতে হবে, আমি তাই দিলাম রাতের মধ্যে ম্যানেজ করে। আম্মাকে পুশ করা হলো সকালে, তারপরও আল্লাহ বাবা নাই। ভাই মারুফ ভাই, ইমোশনে যখন চলে আসছি, আপনার ওই ডায়লগটা একটু শুনতে চাই বাবাকে নিয়ে, অন্ধকারের, প্লিজ। আব্বা, লাস্ট কিস, একটা কিস করো। আব্বা কপালে একটা চুমু দাও, লাস্ট কিস আব্বা, একটা চুমা। লাস্ট কিস বাবা, বাবা কপালে, বাবা আব্বা লাস্ট কিস। মারুফ ভাই ভিতরে না, আমি এই বাবা মা যাওয়ার পরে এই সিনগুলো আমার কাছে বেশি টানছে আর কি। মানে কি করছেন হায়াত আঙ্কেলের যখন টাকানোর লুক, আপনি যখন কিস দেখাই দিচ্ছেন বাবা কপালে, এটা অন্যরকম ফিলিংস, অন্যরকম ভালো। শোন ভাই, অনেক ইমোশনে চলে গেছি জায়গাটা, অন্য অনুষ্ঠান। যদি সিনেমার নায়ক না হতেন কি হতেন, অন্য কি হতেন সিনেমার নায়ক না হলে? জানি না কি হতাম, অন্য কোনো প্ল্যানও ছিল না। I didn't even think at that time. আমি তো আমার জাস্ট ও লেভেলস করেই ঢুকে গেছি, তো অন্য কোনো জায়গায় যাওয়ার আগেই ঢুকে দিচ্ছে আব্বা। অন্য কোনো কিছু চিন্তাও ছিল না। তবে একটা জিনিস চিন্তায় ছিল যে আমার তখনকার হয় কি, মানুষ ইয়াং ছেলেরা যখন ফ্রেন্ডরা যাদের সাথে চলাফেরা করে, ফ্রেন্ডরা একসাথে মেশে এক জায়গায় পড়াশোনা করে, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডরা অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিল। আমারও ইচ্ছা ছিল অস্ট্রেলিয়ায় চলে যাব, অস্ট্রেলিয়ায় গিয়ে পড়ালেখা করব। সিডনিতে একটা ইউনিভার্সিটি আছে, খুব নাম করা ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, তারপরে যা হবে হবে। কিন্তু এটা তো হওয়ার আগেই শেষ, হওয়ার আগেই সিনেমা, হ্যাঁ সিনেমা হওয়ার পরে এখন আমেরিকা। আমেরিকা বাংলাদেশে কি মানে মিস করেন, কি জায়গাটা বেশি মিস করেন? বাংলাদেশের ধুলাটাও মিস করি আমি।
অনেকেই যারা আমেরিকা থেকে যেত তারা একসময় বলতো "এই আমেরিকায় এইটা আছে ওইটা আছে, নাইট লাইফ ভালো"। আমি তো কোনো লাইফ পাইলাম না এখানে ভাই। বাংলাদেশের মানুষের তো কোনো লাইফই নেই এখানে, আমার কাছে মনে হয় বাংলাদেশেই লাইফ। নাকি আমি ভুল জানি না, আমরা হয়তো আমাদের যারা ফিল্মের মানুষজন তারা হয়তো লাইফটাকে অন্যভাবে দেখি ওখানে, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশে মানুষজন শুধুমাত্র একটি জিনিস করলেই অনেক ভালোভাবে বাঁচতে পারবে, যদি আমরা প্রতিটা মানুষ সৎ হই, ইনক্লুডিং রাজনীতিবিদরা। এটা সম্ভব মুরব্বী কোনোভাবে আপনি বলেন? হয় সম্ভব হয় এই কারণে, যদি আমরা আখের গুছানোর চিন্তা না করি যে আমার ছেলে কি করবে, আমার ছেলের জন্য বাড়ি করে রেখে যেতে হবে, ওইটা যদি চিন্তা না করি তাহলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমার ছেলে কি পড়বে, আমার ছেলের ছেলে বলি যে 14 গোষ্ঠী মানে কিছু না করে থাকতে পারবে, কেন? 14 গোষ্ঠীর কথা চিন্তা করতে তোরে কে বলছে? হু টোল্ড ইউ? রাইট? এই জিনিসটা যদি চিন্তা না করি আমরা বাংলাদেশের মানুষরা, বাংলাদেশে যারা বসবাস করি, এভরি প্রবলেম উইল বি সলভড। সবাই সৎ থাকবে তখন। একটা মানুষ, আমার আব্বা একটা কথা বলে, তুমি যদি চিন্তা করো তুমি আগামী 10 বছর বাঁচবে, সে একটা অ্যাভারেজ আয়ু হিসাব করা হয়, কথার কথা, জন্ম মৃত্যু তো সবই আল্লাহর হাতে, কিন্তু একটা যদি চিন্তা করো যে আমি আর 10 বছর, আমার বয়স 50 বা আমার বয়স 60, আমি আর 10 বছর বাঁচব, এই 10 বছরে তুমি কত কেজি চাল খাবে? এই 10 বছরে তুমি কয় জোড়া জুতা কিনবে? আমাদের তো চোখের পেটের চেয়ে চোখের ক্ষুধা বেশি ভাই। দ্যাটস দ্য থিং। এইটা যদি আমরা সংবরণ করতে পারি, এই রোজার মাস, সিয়াম, সংযমের মাস, এই সংযমটা যদি করতে পারি আমরা মানুষরা বাংলাদেশে, এভরি প্রবলেম উইল বি সলভড, এবং বাংলাদেশ হবে হচ্ছে গিয়ে স্বর্গ। ভাই আমেরিকায় পুরো স্বর্গ হয় না, এটা ধার্মিক মানুষজন আমাকে এই কমেন্টসে ভরায় ফেলবে। স্বর্গ তো আপনি ওইভাবে বলেন না, আপনার সব পছন্দের স্বপ্নের জায়গা, বসবাসের জায়গা, এইটা আপনি সবচেয়ে সুন্দর জায়গা, সুন্দর জায়গা, ওইটাই বলতে চেয়েছেন। মারুফ ভাই, আপনি তো দেখেন সিনেমার মানুষ, রক্তে সিনেমা, হায়াত আঙ্কেলের রক্ত, আপনি এখানে এসে সিনেমা বানাইলেন, গ্রিন কার্ড। গ্রিন কার্ডের যে কি আকুতি সেটা তো বুঝছো। সেটা বুঝতে, সেটা আগে এখানে সবাই বলতে চাই না, সেটা আপনাকে ব্যাকডোরে বলবো। আমি ছবিটা বানাতে গিয়ে আপনার প্রতিকূলতা কি এবং ভালো লাগা কি, এবং কি মনে হয়েছে ছবিটা বানাতে গিয়ে? কি সবচেয়ে প্রতিকূলতা মনে হয়েছে একটাই, ধরো এখানে শুটিং দেখেছো এখানকার প্রোডাকশনের? হ্যাঁ, আমি ছবি দেখেছি তো। এখানকার প্রোডাকশনের শুটিং দেখেছো এখানকার? না, মেইন স্ট্রিমের না, ছোটোখাটো প্রোডাকশনও ধরো পুরো অ্যাস্টোরিয়ার ব্লকটা বন্ধ থাকে ওদের ট্রেলার দিয়ে, ওদের সমস্ত ট্রাক্স দিয়ে সব বন্ধ থাকে। এত মানুষের কাজ একটা ছোট্ট টিম নিয়ে করা খুব টাফ। সিনেমা তো চেষ্টা তো করে গেছে, খুব টাফ। এটা ছিল প্রতিকূলতা। আর ভালো লাগা ছিল হচ্ছে গিয়ে যাদেরকেই বলেছে আমি সিনেমা করছি, আমাকে এটা দেওয়া লাগবে বা এই হেল্পটা করা লাগবে, আপনার একদিন সময় লাগবে, হ্যাঁ আমার ভাই করতেছি, মানে এখানকার মানুষ, এখানকার মানুষ এক কথায়। তো সিনেমার মানুষকে বা সিনেমাকে ভালোবাসে এখানকার মানুষ, এটা একটা অনেক বড় ব্যাপার। এটা অনেক বড় ব্যাপার। এবং আপনি দেখানোর চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষকে, এবং হায়াত আঙ্কেল আমি শুনেছি যে সে মোবাইলে ডিরেকশন দিয়েছে মাঝে মাঝে, এবং সে কিন্তু বলতেছিল, সেদিন ইন্টারভিউ দেখতেছিলাম, তো বলতেছিল যে আমি মারুফকে ডিরেকশন দিয়েছি। তো মারুফ ভবিষ্যৎ পরিকল্পনা আর এরকম কিছু বানানোর ইচ্ছা আছে? যদি বাংলাদেশের সিনেমা ভালো হয়। সিনেমা ভালো হয় মানে কি, সিনেমা যে তুমি বানাবা, সিনেমাটা চালাবা কোথায়? আমি সবসময়, আমি যেমন সমিতিতে জানেন আমি 3 বার ছিলাম, আমি একটাই যুদ্ধ করে গেছি যে মুরগি, তোমরা বলো না মুরগি এখানে ডিম আগে, মানুষজন ভালো জিনিস দিবে, দোকান কই? দ্যাটস দ্য থিং। তুমি যখন ফিল্মে আসছো তখন সিনেমা হল কত ভাই? তখন 400, 500, 550 ছিল, 2005-7-6 এর কথা। 5-6 মানে আরেকটু বেশি ছিল, আরো বেশি ছিল, 700-800 ছিল। 700 সিনেমা হলের জায়গায় এখন 50টা, ভাবা যায়?
বলতে পারেন সিনেপ্লেক্স, হ্যাঁ, তাতে কি ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি কত? 270-270-এর তুমি টাকা পাচ্ছ কত? তোমার নেট, তোমার যে আমরা টিকেটের বুঝবো, যে আমরা টিকেটের যে ভাগটা, সেই ভাগটা 3 ভাগের কত? 1 ভাগ পাবা তুমি, কত দূরে যে পৌঁছে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগ 1 ভাগ, ওই 3 ভাগ দিয়ে আবার আয়কর কাট, অমুক কাট, বহুত কিছু থাকে, ওটা শুধু প্রডিউসারই জানে কয় টাকা। হ্যাঁ, ধরেন যমুনারটা আমি জানি 70 টাকা, 70 টাকা পায় প্রতিটা টিকেটের, যত টাকাই সেল হোক 70 টাকা পায়, যত দামি হোক ছবি। এখন আমি ছবি বানাইলাম 1 কোটি টাকা দিয়ে, শাকিব খান বানাইলো 10 কোটি টাকা দিয়ে, ওটাও 70 টাকা, আমারটাও 70 টাকা। হ্যাঁ, আলাদা কোনো বেশি কিছু নাই, বেশি কিছু না, কিন্তু নাই। তো কত বছর লাগবে ওই টাকা উঠতে? তার তো রেজাল্ট দেখাই যাচ্ছে, পরবর্তী সেই প্রডিউসার কই, যে ছবি একটা বানাচ্ছে। আমি কোনো খারাপ কথা বলছি না, আমি খারাপ চাই না, আমি কিন্তু খারাপ বলি, রিয়েলিটি। ওই যে বললা না, ছবি বানাচ্ছি না কেন, বানাবো কেন, বানানোর জায়গা তৈরি হোক, ওটা বানানোর দায়িত্ব আমাদের। একটা জিনিস খেয়াল করছেন কিনা ভাইয়া, যত আওয়াজ দিয়ে আসতেছে কোনো প্রডিউসার, সেকেন্ড টাইম কিন্তু নাই, মানে রিপিট নেই, কিন্তু শখ করে বানিয়ে বড় স্টার নিয়ে অনেক টাকা খরচ করে আমি 5-7টা বানাবো, একটা বানানোর পর যখন টেবিলে গুনে, তারপর কিন্তু 100 কোটি গুনে, তো 100 কোটি ফেসবুকে, হ্যাঁ নাই তো, তারপরে নাই, ফেসবুকে গুনে 100 কোটি। আর সব ফেসবুকে কিছু লোকজন দিয়ে প্রথম দিনই 2 দিন 1 দিন আগে, আর বুঝলাম না ভাইয়া, একটা ছবি হাউসফুল বোঝায় 7 দিন 10 দিন 15 দিন, একদিনই লোক গেল বা 2 দিন লোক দিয়ে। বেসিক্যালি আমি বলি তোমাকে, আমি এটা অ্যানালিসিসটা কি করেছি জানো? দোজ হু ডাজ নট ওয়ান্ট আওয়ার ইন্ডাস্ট্রি টু সার্ভাইভ, তারাই এই অপপ্রচারটা করে। কেন? তারা মানে চায় না যে আমাদের যে ইন্ডাস্ট্রি, আমাদের যে বাংলা ভাষার যে ইন্ডাস্ট্রি, বাঙালি যে ইন্ডাস্ট্রি, বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা, সেটা মরে যাক। মরে তো যাচ্ছি, আপনি দেখেন না, সেজন্যই এই অপপ্রচারগুলো করে আসছে। আপনার আমার আগে আপনি আসছেন, আপনার সময়টা এফডিসি, এবার আমার 5 সাল পর্যন্ত 800 সিনেমা হল। এখন আপনি 2026-এ দেখেন তো এফডিসির মধ্যে কি আছে, আপনি আমার বলেন ছবি নির্মাণের ক্ষেত্রে কি পাবেন আপনি? আর কোন নির্মাতা কাকে? এফডিসির মানুষগুলোকে দেখলে মায়া লাগে না? কাজ নাই কারো, কত খারাপ লাগে ভাই আমার। 2023 না 24 সালে গেছিলাম এফডিসিতে, ঢুকে মনে হলো হ্যাঁ 4-5, আমি গিয়ে 4-5 তো ছিল না, মানে 3-4 এত ফাঁকা, মানে ভেঙে ফেলছে, মানে কবে বিল্ডিং উঠবে, কবে ওখানে, মানে আমি না খারাপ লাগে। আমার সুতিকার, আজকে আপনি মারুফ বা আমি যখন এফডিসি থেকে তৈরি, তো আমাদের তো এই সিনেমার, বাংলা সিনেমার পরিচালক বা যারা বলেন প্রযোজক বলেন, শিল্পী, এরাই তোমার পরিবার। এখন গেলে মায়া লাগে মাঝে মাঝে, মানে বিশ্বাস করেন, আপনি তো অনেকদিন ইনভলভ নাই, আমি তো ধরেন এই তুমি ছিলে লাস্ট পর্যন্ত ছিলাম, তো আমি দেখছি হাহাকার দেখছি, মানুষের এতগুলো মানুষ জড়িত, তাদের কি বাসা ভাড়া দিবে, কেমনে খাবে, একটা সিনেমার সাথে কতগুলো মানুষের রিজিক জড়িত, কিচ্ছু নেই। নেটে যারা থাকে তাদেরকে দেখি, বাংলাদেশের মিডিয়াতেই কিচ্ছু নেই। এখন মানুষ কন্টেন্ট করে খাচ্ছে, এই করে খাচ্ছে। টেলিভিশন দেখো, টেলিভিশনগুলোর অবস্থা দেখো। আগে এটিএন বাংলায় যেতাম, মনে হতো কি জাঁকজমকপূর্ণ, কি অবস্থা। প্রতিটা টেলিভিশন, প্রতিটা চ্যানেল তো কেউ দেখে না, টিভিতে তো কেউ দেখে না। সবাই বলে উত্তরণের উপায় কি? আমরা উত্তরণ আমরা নিজেরা ঠিক না হয় যে মানলাম সিনেমা হল এবং ইনভেস্টার ছাড়াই সিনেমা, যত একজন মন্ত্রী আসে আর আশার আলো বলে, কোনো সবচেয়ে বড় কথা কি জানো? সিনেমার সমস্যা বুঝতে, ধরো সে ফর এক্সাম্পল চিকিৎসক গোষ্ঠী, চিকিৎসা বিজ্ঞানে কোনো একটা গণ্ডগোল ঘটেছে, ওখানে তো কোনো আমলাকে নিয়ে বলবে না যে এদের সমস্যা সমাধান করো। আমাদের বেলায় তো এটাই হয়ে আসতেছে। আমি ভাই ঘুরে ফিরে দেখছি, আমি তো কত সেক্রেটারি থাকা অবস্থা আমি দেখছি কি, আমি দেখছি কিচ্ছু না, খালি টিকিটিং ব্যবস্থা ঠিক করে, তুমি যদি মানে জাস্ট সিনেমা হলে ঠিক করো, তুমি 50 ইন্ডিয়ার মধ্যে 50-50 দাও, প্রডিউসারকে বাঁচাও। আবার হল মালিকদের কথা হলে যে হল বাঁচলে সিনেমা বাঁচবে, কিন্তু কথা তো অন্য, প্রডিউসার বাঁচলে না সিনেমা বাঁচবে। যদি প্রডিউসার টাকা ইনভেস্ট না করে, তোমার হল পর্যন্ত নেবে গে সিনেমা। কত আন্দোলন করলো, বিদেশি ছবি আনো, অমুক ছবি আনো, সবই তো ছেড়ে দেওয়া হলো, হল তো বাঁচাতে পারতেছেন না, কারণ আপনি তো দর্শক বিমুখ হয়ে গেছে অলরেডি, হল বিমুখ। হলে আমি একটা সত্যি কথা বলি, এবং এটা হল আর থাকবে না। ইনফ্যাক্ট হল পৃথিবীর সব দেশে তাই, বোম্বে তো তাই, হল বন্ধ হয়ে যাচ্ছে, সব কিছু হাতের মুঠোয় চলে আসছে, ফোনে চলে আসছে, কিচ্ছু না।
আমাদের বিএফডিসি থেকে সরকারিভাবে তথ্য মন্ত্রণালয় থেকে সরকারিভাবে যদি একটি অ্যাপ করা হয়, ওই সার্ভার সিস্টেম যেটা রাইট, একটা অ্যাপ করা হয় যে প্রতিটা ছবি এই অ্যাপে রিলিজ করতে পারবে ডিরেক্ট, সরকার এখান থেকে ট্যাক্স বাবদ বা অ্যাপ মেনটেন্যান্স বাবদ 50% নিয়ে যাবে, আর 50% প্রযোজক পেয়ে যাবে। দেশ হয়ে গেল। আমি এটাই বলছি হয়ে গেল, জানেন। Nothing. কেউ কি দেখেন, একটা দেশ স্বাধীন দেশে কেউ 5টা মেশিন আনলো, তার উপরে এই যে এই ঈদে 16টা ছবি রিলিজ, এই ঈদে হল কই, তো আত্মঘাতী সব, হল কই, আত্মঘাতী সব। একটা দুটো হল ছবি পাবে, এরপরে সবাই 3টা আমি ঈদে আসবো এই জোর জবস্তি করে 2-3টা হলে রিলিজ করে শেষ, প্রডিউসার মাথায় বাড়ি দিয়ে সিনেমা ছেড়ে সেকেন্ড টাইম নাই, এরকম করে আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। একবার একটা রিলিজ করতে গেলাম 14টা ছবি, হ্যাঁ পাগল হয়ে গেলাম। চিন্তা কর, 14 ছবি রিলিজ আমাদের সময় হয়েছে, 21টা হয়েছে, তখন তো 800 সিনেমা হল ছিল। আর মারুফ ভাই, মফস্বলের হলে তো আপনি যেতে পারবেন না কোথাও। মফস্বলে একটা আপনি বড় বড় একটা হলের কথা বলেন না। আমার পিরোজপুর, আমি যে জেলার হিরো, পিরোজপুর একটা জেলা, আমার হল নাই, সিনেমা হল নাই। তুমি কি জানো লায়ন বন্ধ হয়ে গেছে? হ্যাঁ জানি তো আমি। লায়ন লস কিছুদিন আগে ইয়ে বানালো, খালেক সাহেবের, খালেক আঙ্কেলের লায়ন সিনেপ্লেক্স, কিন্তু হ্যাঁ জানি আমার। বলবা যে সিনেপ্লেক্স বানান চলবে, সিনেপ্লেক্স নতুন মধুবন সিনেপ্লেক্স বন্ধ। না, এটা বছরে একটা ছবি রিলিজ হবে, সেইটা দিয়ে ইন্ডাস্ট্রি 52টা সপ্তাহ, কাম অন, ইটস ভেরি টাফ, ভেরি টাফ। 52 সপ্তাহ আগে ছবি রিলিজ হয়েছে প্রতি সপ্তাহে 2টা করে, আর এখন সবাই ঈদমুখী হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে ধ্বংসের দিকে। আপনি যারা বলছেন, আমি এটা দেখি না এটার কোনো পরিত্রাণ, এবং যতই যা বলেন, যদি কন্টেন্ট না বানানো হয়, অর্থ লগ্নিকারী এসে এরকম এই আত্মঘাতী সিদ্ধান্ত বন্ধ নয়, সিনেমা হল যদি না বাড়ে, কোনো লাভ নেই সিনেপ্লেক্স সারাদিন বানায়। একটা অ্যাপ সরকারিভাবে বানাতে হবে, তা নাহলে বলতে পারেন বেসরকারিভাবে বানালে তাদের চাকর হয়ে যেতে হবে। তারা অলরেডি সিনেমা বানানো শুরু করবে, তারাও সিনেমা বানানো শুরু করবে, কত ঝামেলা শুরু করছিল, ঝামেলা কত হলো না, নিজেদের মেশিন তাদের কাছে কি ধন্যবাদ দিতে হবে, তখন কিছু করতে হবে, কত কিছু তো হলো। সেম থিং। আর আমাদের মধ্যে যখন আমরা সিনেমা, আমি সব থেকে বলছি, সিনেমায় যখন আমির থেকে আমরা না হবে, ততক্ষণে কিছু হবে না। এরা সব নিজেরটা বুঝে। এখানকার মানুষগুলো প্রচণ্ড পরিমাণে, সবার কথা বলবো না, মানুষ সমষ্টিগতভাবে কারো সমস্যা দেখতে যায় না। নিজের ছবি রিলিজ হলে সব ভালো, আপনার সবাই একত্রিত হলাম যে না আমরা রিলিজ করবো না, একজন গিয়ে বলবে আমারটা রিলিজ করে দেন, ওই হিরোরে এত বেশি দিয়ে না, আমরা সবাই সিদ্ধান্ত নিলাম, ও গিয়ে 2 লাখ বাড়াই দিয়ে হিরো আমার শিডিউলটা দিয়ে দেন। এরকম করে করে আমাদের হিরোদের অনেককেই, আমি একজন, মাথায় তোলা, তারপরে ধরেন সেই যেগুলোকে জায়গাগুলোকে নষ্ট করা আমরাই করছি। মারুফ ভাই, আমরা অনুষ্ঠানে অনেকক্ষণ চালালাম, অনেক কথা বললাম, আর আপনি আসছেন আমাদের এই ঠিকানায়। আমি অনার্ড, বিকজ আপনার সাথে আমার এভাবে কখনো বসা হয় না অনুষ্ঠানে। আমি আপনার ইন্টারভিউ দেখছিলাম মাই টিভিতে, ডিপজল ভাই তখন অ্যাঙ্কর, ডিপজল ভাইয়ের সাথে আপনি বসছিলেন। আমি তো বললাম না, আমি তো এগুলো নিয়ে থাকি, আবার ভাবি, ভাল লাগে। তো এখন আমি আপনাকে এখানে পেয়েছি, আপনার ভাই, আপনার, আমি পরিবার মনে করি সবই। আপনার সিনেমা নিয়ে আপনার এই পরিকল্পনা, মানে পরিচালনা করার ইচ্ছা আছে কিনা? এতদিন ছিল না, এখন হয়েছে। ছবি করবেন পরিচালনা? একটা করব। নিউ ইয়র্কে করবেন না বাংলাদেশে? এখন যেহেতু নিউ ইয়র্কেই থাকি, নিউ ইয়র্কে করলে ভালো লাগবে। আর মারুফ ভাই, নিজেকে কোন জায়গায় দেখতে চান আগামী 20 বছর পরে? ভালো মানুষ হিসেবে দেখতে চাই, বাবা মার সাথে দেখতে চাই। তার মানে আমি চাই আরো আল্লাহ আঙ্কেল এবং আন্টিকে সুস্থতা দান করুক এবং দীর্ঘ হায়াত দান করুক। মারুফ ভাই, বাসার থেকে বের হতে গেলে 3টা জিনিস সবসময় ভুল করেন না, কোন এমন কি 3টা জিনিস? এটা ভুল হয়ে যায়। ফোন বলতে গেছিলাম, ফোন বলতে গিয়ে মনে হয়েছে যে ফোনও রেখে দিয়ে আসছি, এরকম হয়েছে। তারপর ফোনটা ভুল করি না, গাড়ির চাবি ভুল করেন না, ভুল করি না, বাসার চাবি। বাস যেহেতু ভাবিরা কাজে থাকে, সবাই এখানে, আর এখানে আইডি, এখানে বললে হবে না আমি চিত্রনায়ক কাজী মারুফ, গাড়িটার গ্লাসটা নামায় বললে হবে না যে আমি চিত্রনায়ক কাজী মারুফ। আইডি মাস্ট। মারুফ ভাই, আমাদের এখন পুরো সিনেমার মানুষগুলো এখানে, এখন আমরা এখানে একটা সমিতি বানাই ফেলি, আর্টিস্ট অ্যাসোসিয়েশন অফ নিউ ইয়র্ক, বাংলাদেশ ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশন অফ নিউ ইয়র্ক করা হয়েছে, কিন্তু একটা প্রোডিউসার, কেন আপনি তো সেটা প্রোডিউসার অ্যাসোসিয়েশন হয়েছে, এখন আর্টিস্ট অ্যাসোসিয়েশন। হ্যাঁ রাইট, আপনি তো করে ফেলো তুমি। এটা দুষ্টমি করে আমি চিন্তা করতেছিলাম যে, আর আমার দুষ্টমি করে না, আমি একটা জিনিস ঠিকানাকেও বলতে চাই,
এখানে ইমিগ্রেন্ট ইস্যু তো চলতেছে। ভাই আমরা কিন্তু আপনাকে একটু বলে রাখি উই আর ইমিগ্রেন্টস, ভাই রাইট? ভাই আমরা একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ইমিগ্রেন্ট ডায়েরিজ নামে আমরা অলরেডি ঠিকানার থেকে আমরা কিছু ওয়েব সিরিজের মতো করার চেষ্টা করতেছি। এগুলা পরে ঠিকানার আমরা এগুলা কাজ করবো। অলরেডি আমরা একটা পর্ব শুটিং করে ফেলেছি, বাকিগুলোতে আপনার সাথে মিলে বসে কাজ করবো। যারা ভেরি গুড। ইমিগ্রেন্ট ঠিকানার পেছনের যারা, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং দে আর আই নো হিম, রোহিন ভাই হি ইজ ভেরি স্মার্ট অ্যান্ড আই থিঙ্ক অ্যান্ড আই এম শিওর যে উনি ওনার প্রজেক্টে ওনার সাকসেসফুল হবেন এবং ভালোভাবে কাজ করতে পারবা তোমরা। ওনার হি হ্যাজ গট আ ভেরি নলেজেবল অ্যান্ড ভেরি ট্যালেন্ট। হ্যাঁ, না তার চিন্তা ভাবনা অনেক ভালো। এই সেটেড বা যা কিছু দেখেন তার চিন্তা ভাবনা অনেক ভালো এবং ভেরি মাচ প্রফেশনাল, আনপ্রফেশনাল না। তো যেটা বলছিলাম, একটা ইমিগ্রেন্ট করে ফেলো আর্টিস্ট অ্যাসোসিয়েশন। এখানে কিন্তু ইমিগ্রেন্ট বলতে তুমি কিন্তু এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি যে সমস্ত বাইরের আছে সবার সাথে আমাদের কানেক্টেড নাই, আমরা বাংলাদেশের সাথে ভালো, কিন্তু সবাইকে পাবা, তখন কিন্তু ইট উইল বি ভেরি বিগ। ভালো হবে। ওটা নিয়ে আপনার সাথে বসবো না। আর আমি তো সবসময় আপনার বাসায় দৌড়ে দেবো। আপনার বাসায় আমার 2টা ভোট, আপনি আর হায়াত অ্যাঙ্গেল, দুজনেই তো ভোটার শিল্পী সমিতি। হায়াত অ্যাঙ্গেল আবার শিল্পীও। হ্যাঁ, তো ওইটার জন্য খুব মজা লাগতো। ওরা এটা মজার বিষয় কি জানেন? জি, আমার কাছে ব্লেজারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একজন মানুষ শুধু এই অনুষ্ঠানে পড়বো বলে ভালোবেসে এটা কিন্তু পাঠিয়েছে শুধুমাত্র ডিজাইন করে। বাহ, মাশাআল্লাহ, ভেরি। মানে আমি কেন বলছি কথাটা, যে ঠিকানার ফ্রাইডে নাইট জায়েদ খান পর্ব আপনারটা নিয়ে 15 থেকে 16টা পর্ব হয়েছে এবং আমার লাস্ট পর্ব প্রায় 1.2 মিলিয়ন, 3 মিলিয়ন, 7 মিলিয়ন, 5 মিলিয়ন যায়। সারা পৃথিবী থেকে মানুষ আমাকে পাঠায় এবং যে দেশে যাই লাভ দিয়ে বলে ভাই ফ্রাইডে নাইট জায়েদ খান দেখি। তো আমি আপনাকে এটুকু বুঝেছি যে একটা মানুষ তার কর্মের মাধ্যমে, এই শিল্পসত্তার মাধ্যমে কত নাড়া দেওয়া যায়। যেমন বললেন না আপনি যে এক ইতিহাস দিয়ে আপনি ইতিহাস করে দিয়েছেন। তো একটা ঠিকানা আমি একটা শো শুরু করলাম, সেখানে একজন মানুষ বললো যে এই শোতে আপনি পড়বেন, সেটাকে রেডি করে পাঠানো, যে এটা শুধু নিজে হাতে কাজ করে যে এটা শুধু এই অনুষ্ঠানে পড়বেন, এটা কিন্তু আমার এই অনুষ্ঠানে ভাই আমি কিন্তু প্রাপ্তি, আমার ভালোবাসা ভাই। এটা আমার অনুষ্ঠানকে মানুষ ধারণ করেছে। ভাইয়া চলেন আমরা কথা ভাই আপনার সাথে আরেকটু কাজ আছে, যেহেতু আমি প্রথম বসছি, কাজ আছে। সেটা হচ্ছে আপনার একটা গান আছে, চমৎকার গান। এটা গানটার মিউজিক ডিরেক্টর কি আমি জানি না, কুমার বিশ্বজিৎ আঙ্কেল গাইছে গানটা, ভিটা নাই রে মাটি নাই রে। এটা আহমেদ ইমতিয়াজ বুলবুল, আমার পছন্দ, আমার প্রথম ছবি সে করছে, আল্লাহ তাকে নাই বেহেশত নসিব করুক। তো গানটা এত জোস, আর আপনার কোরিওগ্রাফি এবং আমার কোরিওগ্রাফি নাই, কিন্তু আপনি একটা জায়গায় আমি শুনেছি আপনি বলতেছিলেন, এটা আমি এখন শুনবো আপনার কাছে, 2টা স্টেপ আছে আমার কাছে এত ভালো লাগে। এটাই নতুন ইতিহাস, এটাই নতুন ইতিহাস। এটা আজকে আপনার সাথে আমরা 2 ভাই যেতে যেতে এই মুদ্রা দুটো আপনার কাছ থেকে আজকে শিখবো আমি। কারণ আমরা মনে আছে আপনি বলছিলেন যে এইটা আপনি নিজেই করছিলেন, হায়াত অ্যাঙ্গেল বলছে তুই যেটা পারবি সেটা কর। আপনি যেটা করছেন ওটাই রাখছি এবং ওটাই হিট। আমি এটা কয়েকটা অনুষ্ঠানে করছি, আপনি জানেন না, আমার এত ভালো লাগে মুদ্রাটা। এবং এই একটা শিল্পীর চলচ্চিত্রে 2টা ডায়লগ, একটা গান, একটা স্টেপই একটা শিল্পীকে বাঁচায় রাখে অনেকদিন। যেমন মারুফ যতদিন বেঁচে থাকবে, মারুফের সর্বনাশা ইয়া বা অমুক সমুক সব ছবি বাদ দেন, মারুফের এক ইতিহাসই মারুফকে ইতিহাস করে রাখবে সারা জীবন। কারণ এটা তো ইরেজ মিডিয়া না। আপনি যে অভিনয় এখন দেখি, যেগুলো আমরা দেখছি বা এখনও যেগুলো আপনার অ্যাক্টিং, ওই দেশের অ্যাক্টিং নায়ক আর আসেনি। মান্না ভাই ছিল, মান্না ভাইয়ের উপর রাগ করে বলেই দিই, তারপর দেখাই দিয়েছে কাজে যে আমি আমার ছেলেকে তৈরি করে জাতীয় পুরস্কার নিয়ে নিলাম। এটা তার মুন্সিয়ানা, তার মুন্সিয়ানা 2002-এ পাইছি। হ্যাঁ, আর সিনেমায় আসিনি, আমরা সাথে আসছি 5-6 কত পরে। সেটাই বললাম যে ওই সময় দেখাই দিচ্ছেন এক ছবি দিয়ে প্রথম ছবি জাতীয় পুরস্কার নিয়ে, অ্যাক্টিং দিয়ে। তো ইটস এ বিগের থিং। বা আপনি এরপরে হয়তো বা চলে আসছেন, ধরে রাখলে হয়তো বা আরও অনেক দূরে যেতেন, হয়তো বা চান নাই বা আল্লাহ চায়নি, রিজিক রাখেনি আল্লাহ, এটা বড় কথা। আল্লাহ রিজিক আপনি এখানে ইউ হ্যাভ এ গুড ফাদার, ইউ হ্যাভ এ গুড হাজব্যান্ড, ইউ হ্যাভ এ গুড ফ্যামিলি। আর ভাবিকে দেখছি, বাচ্চাদেরকে, ইউ বিন্দাস, নিজে এখানকার ভালো আছেন। অনেকে তো খারাপ অবস্থায় আছে, আপনাকে আল্লাহ এত ভালো জায়গায় রাখছে, ভালো অবস্থায় রাখছে, দেখতে ভালো লাগে। আমার একটা কলিগ, আমার বড় ভাই এখানে ভালো আছে। আজকে আমার বড় ভাই আসে, যায় তোমার কি লাগবে বললো, এই জায়গাটুকুই বা কয়জনের আছে বলার। তো এটা আমি আমার পরিবার হিসাবে আমি কৃতজ্ঞ মনে করি এবং আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আপনার রিজিকটা এভাবে রেখেছে, এখানে ভালো জায়গায় রেখেছে। বাবাকে চিকিৎসা করাতে পারেন এখানে এনে, সেটা কয়জনে পারে আমেরিকার মতো জায়গায়? প্রেসবিটেরিয়ানে চিকিৎসা করে। হ্যাঁ জানি, আমি তো আমি তখন বাংলাদেশে আমি বলছি
আমি দেখো হি ইজ এ লাকি সান অ্যান্ড হায়াদ আঙ্কেল ইজ এ প্রাউড ফাদার। বাপকে নিয়ে গেছে আমেরিকাতে নিয়ে বড় জায়গায় চিকিৎসা করে সুন্দর করে পাঠালো। আপনি সারাক্ষণ টেক কেয়ার করছেন। দোয়া করো দোয়া যেন সারা জীবন করতে পারি। না তুমি কতটা করেছো সেটা তুমি জানো ভালো করে। প্রতিটা বাবা, প্রতিটা মা এবং প্রতিটা সন্তান তার বাবা, অনেকের মানে অবস্থার কারণে এখন যা ফেসবুকে দেখি ওগুলি নাই বললাম, কিন্তু মানে জেনারেল বাবা মার প্রতি সন্তানদের ভালোবাসা এবং সন্তানদের প্রতি বাবা মার ভালোবাসায় দুইজন মানে দুই পক্ষ থেকে থাকবে। আপনার যে ডায়লগটাই আমি বলি যে বোনকে যারা দিয়েছিল এটা তো আপনার আমাদের বাবা মার ক্ষেত্রে হওয়া উচিত। ও তোমার বাবা মা না, ও আমার মন্দির, ও আমার মসজিদ, ও আমার গির্জা। সেটাই পৃথিবীতে ও লাকি যে তার বাবা মার জীবদ্দশায় পয়সা খরচ করতে পারে। ওর মতো লাকি আর কেউ নাই। মানব ভাই বিশ্বাস করেন, এখন টাকা পয়সা না বলে যে কোথায় খরচ করবো, সেটা আটটু মনে করতে পারতাম। এখন চাইলেও তো বাবার জন্য একটা শার্ট কিনতে পারবো না। এখন চাইলে তো মায়ের জন্য মা পছন্দ করে, আম্মা অসুস্থ বলে যে আমার একটু কোলবালিশ লাগে, নিউ মার্কেট থেকে কিনে সন্ধ্যাবেলা রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি, নীলক্ষেত্রে গিয়ে বড় একটা কোলবালিশ নিয়ে গেছে আম্মার কাছে। আম্মা তুমি ঘুমাইতে পারো না, এই নাও কোলবালিশ। আম্মা দইরা ফেল করে কেঁদে দিছে। তো এই যে বিষয়গুলো আপনি চাইলে আপনার বাবাকে কালকে নিয়ে আসতে পারেন। আপনি এখানকার সিটিজেন, পাসপোর্ট আলা আঙ্কেলদের ভিসা, কালকে সেখানে চিকিৎসা করাতে পারেন। আপনার বাবা মায়ের সাথে আপনি কি ইনভলভ, তারা বাব্বা মারুফ, এই যে আপনার উপর তো পুরা আল্লাহর রহমত। হজ করতে গিয়ে পয়সা খরচ করার কোনো দরকার নাই, তো দরকার নেই, ওই টাকাটা দিয়ে থেকে সেবা কর। হজ তো পরের বিষয়। সেটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোর মায়ের দিকে যদি তুই ভালোবাসার দৃষ্টির তাকাস তোর হজের সমান সওয়াব। আমরা তো মসজিদ মন্দির ওইখানে খুঁজতে চাই, আর যে বড় ফ্যানটা দিব কেমনে মসজিদে, এদিকে বাবাকে মামাকে বৃদ্ধাশ্রমে পাঠাই। আমাদের তো এই সমাজ ব্যবস্থা এখন হয়ে গেছে। আপনারা আমার মতো তো, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, মানুষরা জানি না, আপনারা আমার কথা জানি যে আমরা বাবা মাকে আমাদের চেয়ে ভালোবাসি যতটুকু পারি। আমাদের তো লিমিট আছে, বাট আমরা মনে হয় যদি বলো যে একটা কিছু কাইটা এখান থেকে বাবা দিলে বাবা আসবে, আমরা দিতে রাজি আছি। আমি তো বলি, সবসময় বলি, আমার বাবা যদি ফোন করে বলে মারুফ এখন সব ছেড়ে চলে আসো, আই ওয়ন্ট ওয়েট 1 সিঙ্গেল সেকেন্ড। আমি জানি মারুফ, এই জন্য আপনার সাথে এত কথা ফিলিংসের সাথে বললাম। আমার বাবা সব সময় বলে ওখান থেকে এখন আসার দরকার নেই, আব্বা অমুক মাসে আসি, পরে আসো, এখন এসে কি করবে। জানে সে, হি নোজ দ্য সিচুয়েশন অফ নাও দ্য বাংলাদেশ। না সব সময় বলে যে দেখতে চান ওখানে, আসলে হি জানে আই ওয়ার গোয়িং বেটার দ্য লাইফ ইজ হিয়ার। যখন আমি তোমার ভাবিকে বিয়ে করি, তখন যখন শুনলো ও আমেরিকান, আমাকে বলেছিল আমি তোমাকে তো বাইরে যেতে দেব না। আমি বলছি আমি বাইরে যাচ্ছে কে? তো বিষয়টা এরকম ছিল। ঠিক সেই বাবাই, সেই কাজী হায়াতি একদিন রুমে ঢুকে বলেছে আমার ওয়াইফকে যে ওকে নিয়ে চলে যাও আমেরিকায়, আর আসতে দিও না। কাজী হায়াত বলেছে, কিন্তু এটা ছিন্নমূল রিলিজের কয়েকদিন আগে। চিন্তা করেন, বাবা মা সবসময় বেটার চায়। এবং দেখেন আপনি এখানে থাকার কারণে তাদেরও একটা নিঃশ্বাস, হয়তো দেখতে পারে না আপনাকে, এখন তো আমাদের প্রযুক্তি এমন ভিডিও কলে এখন ইজি সব কিছু। এই যে সিনেমার কথা বলছো না, একটা গ্রিন কার্ডের একটা দৃশ্য আছে ঠিক এরকম, ধরে বলে আব্বা তোমাকে অনেক দিন দেখি না, বলে আমিও তো দেখি না, তোমার ধরতে ইচ্ছে করে। এই যে ধরাটা, আমার বাবা কিন্তু আমাকে এখনো বাসায় গেলে জড়ায় ধরে, আমার বিছানায় চলে আসে, চুমা দেয়, আসে। এই বয়সেও আমি এখন বড়, কিন্তু এই কিছুদিন আগে সন্তান বড় হয় না, কিছুদিন আগে রাত্রেবেলা শুয়ে রয়েছি, দেখি কি আমার উপরে, মানে ঘুম থেকে উঠে যদি দেখো যে তোমার বাবা তোমার কাছে এসে চুমা দিতে যাচ্ছে, দেখতেছে তোমার দিকে তাকায়, মানে ভয় লাগবে না? কেমন জানি লাগবে না? কি হইছে আব্বা? বলে তুমি চলে যাচ্ছ তো ফিল। তখন জড়ায় ধরে চুমা দিয়ে অনেকগুলা কথা বললো। দিস ইজ হোয়াট ইজ ফিলিংস। এগুলো ভেতরের থেকে। আমি বললাম না যে সারা রাত আব্বার সাথে থেকে সারা রাত হাতটা ধরেছিলাম, কোন অবর্তমানে আমার চোখের পানি আব্বার হাতের উপর পড়ে গেছে, চোখ খুলে ফেলছে। মাস্ক দেওয়া, বলছে বাবা কাইদো না। এই কথাটা যখন বলে হাসপাতালে বেডে, বাবা কাইদো না, ভাবেন না বিষয়টা।
আর মাকে যখন ওই ওষুধটা দিলাম রাজারবাগ হাসপাতালে, আমি যখন আমরা বললাম যে আম্মা, আম্মার ডায়ালিসিস শুরু হয়ে গেলো পা দিয়ে। আম্মা গেলাম পরে বললো যে, আমার বলে বাবা উঠে দাঁড়াতে পারবো? কোনো ব্যাপার না, তুমি দাঁড়াবো, দেখো তুমি। বাচ্চা হয়ে অসহায় হয়ে যায় না তখন? হায়াত গেলে তখন অসহায়, এখন অসহায় মানে তার বাচ্চা এখন লাঠি, তার আপনি লাঠি এখন। এই যাবো এবারে ঠেকে রাখতে পারবে না। না এখন তো যাবেন, ঘুরে আসবেন, এটা তো বিষয় না, যেতেই পারেন দেখতে। সে বলে না যাবো এবার বেশ কিছু। বাবা মা হিসাব করে কি জানেন, আমি বুঝি এতগুলো টাকা খরচ করে প্লেনের টিকিট করে আসবে, টাকা নষ্ট হবে। আমরা তো মাল্টি মিলিয়নিয়ার না, এটা তো জানোই। না না, বাবা মা মনে করে ভাই, আমাদের মিডল ক্লাস ফ্যামিলিদের বাবা মার যাতে ভালোবাসার ইত্যাদি করে থাকা থাকুক, ওর নিজে কষ্ট করবে ভাই। আমি সব বুঝি, আমার বাবা বুঝতাম না, আমার বাবা হচ্ছে, আমি কথাগুলো বললাম কেমনি আপনাকে, ও চিন্তা করে থাক, ও কষ্ট করে আমেরিকায় কেমনি কয়টা টাকা থাকুক, ওরে আল্লাহ আসবে যাবে, ও আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে, টিকিট খরচ, এটা বাবা মা চিন্তা করে, বলে যে বাবা থাক আমরা চলে আসবো সামনে, এরকম বলে। আমার বাবা আমার কাছে কি জানো, টাইগার এখনো। হ্যাঁ আমি জানি, আমার কাছে সিনেমাতেও কিন্তু অনেকেই বলতো বাঘুনি, মানে ওনাকে একটু ভয়ও পেত হয়তো। আমার তো মুডের কারণে, ওনার পাশে 5 মিনিট দাঁড়ায় কথা বলতে আমার ভয় লাগে, ওনার সালাম করে আমি দৌড় দিয়ে চলে। সো ওনার যে আমি এটা বলছি এই জন্যে, আমার বাবাকে আমি টাকা পাঠাই না। কেন পাঠাই না জানো? টাইগার নোজ হাউ টু হান্ট। আমার বাবা এখনো ইনকাম করেন। হ্যাঁ, আমি পাঠালে তার যদি সম্মানে লাগে, তাদের আত্মসম্মান নষ্ট হয়ে যায় যে আমি কাজে দামে টাকা পাঠাবে ছেলে। আই গট ইউর পয়েন্ট। আমাকে অনেকে অনেক কিছু বলে, আমি চোখে নেই না, আমি শুনতেও চাই না এটা। একটা কথা তোমাকে বলি, আমি একটা ছবি করার পরে, মানে তো এক সময় যখন খুব ব্যস্ত ছিলাম, একটা ছবি প্রডিউস করলাম আমি, পিতা পুত্রের গল্প। ডাইরেক্টর স্বভাবতই আব্বা, আমি জানি আব্বার কাছে টাকা নাই, কোরবানির ঈদ সামনে। আমি আম্মাকে বললাম এই 1 লাখ টাকা দিয়ে আব্বারে বলো গল্পটা লিখতে। বলে তুমি দাও। আমি দিতে পারবো না, টাইগারকে আমি টাকা দেব না। তুমি দাও, এটা দিয়ে বলো নেক্সট ছবির সাইনিং মানি। আমি কিন্তু আমার বাবাকে ওইভাবে টাকা দিই না। আমি নেই, কিন্তু আমি দেই না। হ্যাঁ, ওইটাই সারা জীবন আমি সারা জীবন নেব। আমার আব্বা লাস্ট টাইম বাংলাদেশে গেছি, মানিব্যাগ থেকে সকালবেলা 10,000 টাকা দিয়ে বললো তোমার কাছে তো বাংলা টাকা নেই, রাখো। আমি নেব। হ্যাঁ, এটা আমার বাবা অধিকার, এটা আমার অধিকার। বাবা সন্তান হিসেবে বাবার কাছে অধিকার দিতে হবে। আমি এটা আমি দেব না, এটা আমি ডিজার্ভ করি। হ্যাঁ, ভেরি গুড, সুপার। অনেক ইমোশনাল কথা। আল্লাহ হয়তো বা হায়াত অ্যাঙ্গেলে অনুষ্ঠান দেখবেন, বা অবশ্যই দেখবেন। আপনার জন্য অনেক শ্রদ্ধা, ভালোবাসা, এমন সুন্দর মানে সুসন্তান জন্ম দিয়েছেন, এবং আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ইউ আর লিজেন্ড অফ আওয়ার কান্ট্রি। একটা কাজী হায়াত, একটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় পাওয়া, এবং পুরো জাতির জন্য, বাংলা চলচ্চিত্রকে, বাংলা সিনেমাকে আপনি অনেক দূরে নিয়ে গেছেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং দূর থেকে আপনাকে আমরা সন্তান হিসাবে ভালোবাসার দোয়া করি। আল্লাহ আপনার সুস্থতা কামনা করি। ভাই, আপনি শেষ সময় যদি কিছু বলতেন দর্শকদের জন্য, আপনার তো অনেক দর্শকের জন্য যদি কিছু বলতেন। সারা বাংলাদেশের দর্শকের জন্য, আমি জানি যে বাংলাদেশে এবং জায়েদের প্রোগ্রাম বিশ্বের অন্যান্য জায়গার থেকেও দেখেন, অনেকেই দেখেন, যার বাবা মা আছেন। আজকে মনে হচ্ছে এটা প্যারেন্টসদের জন্য আমরা একটা অনুষ্ঠান করলাম, উৎসর্গ করলাম। হ্যাঁ, উৎসর্গ করলাম। যার বাবা মা আছেন, যাদের, যে সমস্ত মানুষের বাবা মা জীবিত আছেন, অ্যাটলিস্ট তাদেরকে আপনি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে না পারলেও ফোন করে বলবেন যে বাবা তোমাকে অনেক ভালোবাসি, বা মা তোমাকে অনেক ভালোবাসি। এটুকুই তাদের কাছে অনেক। সবাই টাকা চায় না, টাকা লাগে, মানি ইজ এ ফ্যাক্টর ইন লাইফ, লাগে, কিন্তু তারা ভালোবাসাটাই চায়, আর কিচ্ছু না। আর যারা
যাদেরকে দেখি যে বাবা মার সাথে কনফ্লিক্ট, খালি একবার চিন্তা করবেন আপনারাও বাবা মা হবেন, আপনাদেরও বাচ্চা কাচ্চা হবে, এবং সেই কথা চিন্তা করে অ্যাটলিস্ট নিজের বাবা মাকে সম্মানটা করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, জায়েদের জন্য এবং আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। দর্শক, চোখের পানি টলমল করছে, অ্যাটলিস্ট ট্রুলি লুক অ্যাট মাই আইস। শুধু পানিটা ফেলতে পারছি না, কারণ মারুফ ভাইয়ের এই কথা শোনার পরে আমার বাবা মা নেই, আমি এতিম, আমি জানি আমার ভিতরে কি হচ্ছে। এবং আরেকটা কথা সাথে যোগ করে বলতে চাই, বৃদ্ধাশ্রমগুলো বন্ধ করে দেন। যারা আপনাকে মানুষ করেছে, হাতে কোন আঙ্গুল ধরে পথ চলা শিখিয়েছে, সেই বাবা মার জায়গা যেন বৃদ্ধাশ্রমে না হয়। যে ভাই যারা বলেছে টাকা পয়সা দরকার নাই, কোনো সন্তান বিদেশ থেকে গেলে বাবা মা জিজ্ঞেস করেন না খোকা টাকা পাঠাস, বলে কেমন আছো, খাইছো? এই জিনিসটা যেন সবাই মনে রাখেন, আপনি যেন বাবা মা হবেন, কোনো বাবা মার যেন কষ্ট নয় আপনার কারণে। এমন সব নিউজ দেখি বাবা মার সন্তানের মারা যাবার সম্পত্তি ভাগাভাগি এগুলো নিয়ে বুকটা ভেঙে যায়। আপনার মসজিদ মন্দির কাবা সবই বাবা মা, আপনার কাছেই এটা বেহেস্ত, এটাই আপনার জান্নাত। দূরে যাওয়ার দরকার নেই, ভালোবাসুন, এখানেই জান্নাত খুঁজুন। আবার ভালো থাকবেন সবাই, এবং বাবা মার প্রতি খেয়াল রাখবেন। বাবা মার প্রতি খেয়ালই আপনি পরকালের জন্য কিছু করে গেলেন, এটার চেয়ে বড় কাজ আর কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অবশ্যই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের সাথে থাকবেন, বাংলা সিনেমা দেখবেন, বাংলাদেশি সংস্কৃতির সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাবা মা নিয়ে, পরিবার পরিজন নিয়ে আনন্দে থাকুন। আবার অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তবে শেষ হয়নি এখনও, মারুফের সাথে অনেক বেদনার কথা, অনেক ভালোবাসার কথা বললাম। আনন্দ নিতে নিতে মারুফ ভাই সেই জনপ্রিয় গানের সাথে পারফর্ম করে আমরা সেই স্টেপ দিয়ে আমরা বাড়ি ফিরে যাব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের সাথে থাকবেন। সবাইকে আবার শুভেচ্ছা, ধন্যবাদ। ভিটা নাই রে, মাটি নাই রে, ভাঙনে ভাঙ্গে গেছে ঘর, আমার আপন বলতে আমি ছাড়া আমায় এখন পর। আমি জীবন তো একটা লাশ, একটা নতুন ইতিহাস। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, ডিগবাজি দিয়া হিট সবাই দিবানা। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। ফ্রাইডে নাইট